সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আবার অর্গানন ক্লাসে ফিরে এলাম। ক্লাস শুরু করার আগে আপনাদের একটু মতামত নিতে চাচ্ছি। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অর্গাননটা আপনাদের কেমন লাগছে? কেউ একজন একটু বলেন। আমরা যে ক্লাসটা নিচ্ছি অর্গাননটা কেমন লাগছে আপনাদের কাছে? আসসালামু আলাইকুম। জি স্যার, গত সপ্তাহে আমি আপনার ক্লাস করেছি, খুব ভালো লেগেছে। আপনার আলোচনা থেকে নতুন কিছু শিখেছি। যেগুলো আমাদের হোমিওপ্যাথিক নিয়ম নীতি এবং অর্গানন মেনে চলার পথে সহায়ক হবে। আচ্ছা, ধন্যবাদ। কথাটা জিজ্ঞাসা করলাম এজন্য আপনারা যারা একদম নতুন আর যারা ফার্স্ট ইয়ারে অলরেডি ক্লাস করেছেন এবং যারা অর্গানন বইটা পড়ছেন, হোমিওপ্যাথিতে অর্গানন সাবজেক্টটাকে সবচেয়ে কাঠখোট্টা একটা সাবজেক্ট বলা হয়। এটাতে আসলে অধিকাংশ স্টুডেন্টই মজা পায় না। কিন্তু অর্গাননটা হচ্ছে সবচেয়ে মজাদার একটা সাবজেক্ট এবং খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই, কিন্তু এইটার মধ্যে প্রচন্ড রস আছে। যারা আসলে সেই রসটাকে আহরণ করতে জানেন নাই বা পারেন নাই, তাদের কাছে এটাকে কাঠখোট্টা মনে হবে। আমি চেষ্টা করছি আপনাদের কাছে অর্গাননটার যে সঠিক ব্যাখ্যা এবং প্রয়োগ সেটাকে উপস্থাপন করার জন্য, এবং এর যেই যেই রসাত্মক যে বিষয়টা, এর যেটা আকর্ষণীয় বিষয়, সেটাকে তুলে আনার জন্য। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসগুলো সাকসেস হবে। আর ক্লাসটা এমন ভাবে ডিজাইন করেছি যেন সময় লাগলেও আমরা ধীরে ধীরে পুরো অর্গাননটা বোঝার চেষ্টা করব। যেহেতু আমাদের হাতে প্রচুর সময় আছে, বিশেষ করে ক্লাসটা নিউ ফার্স্ট ইয়ারের জন্য, কলেজে ক্লাসই শুরু হয় নাই আমাদের, তারপরে আমরা শুরু করতে পেরেছি এবং আমরা প্রায় বছর খানেক সময় পাবো এটা শেষ করতে বলতে অর্গানন পুরাটা তো আপনাদের সিলেবাসে নাই। মোস্ট প্রবাবলি 73-74 নাম্বার অ্যাফোরিজম পর্যন্ত ফার্স্ট ইয়ারে আছে। অর্গাননের অ্যাকচুয়ালি এই 70 নাম্বার অ্যাফোরিজম পর্যন্ত একটু, আমি একটা দেখেছিলাম যে 81 পর্যন্ত সম্ভবত আর কি এরকম। হ্যাঁ, থাকতে পারে 81 পর্যন্তই, তবে বেশি নাই আর কি। তবে অর্গাননের মূলত 70 নম্বর অ্যাফোরিজম পর্যন্ত একটু আহ, মানে একটু বুঝার খুব বিষয় আছে এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানেই আছে। তারপরের গুলা হচ্ছে প্রয়োগ বিদ্যা বা ব্যবহারিক বিষয়গুলা আসছে, কিন্তু বেসিক প্রিন্সিপাল হোমিওপ্যাথির যে মূল নীতিগুলা, সেটা আমরা অর্গাননের মোটামুটি 70 পর্যন্তই বেশিরভাগ পাবো। এবং এই স্তরটাই অধিকাংশ মানুষ কেন অর্গানন অনেকে পছন্দ করেন না, কারণ হচ্ছে যে আসলে এই 1 থেকে 70 নম্বর অ্যাফোরিজমটা একটু টাফ, এবং এটা অনেকে না বোঝার কারণে পরবর্তীতে অর্গাননের ইন্টারেস্টটা হারিয়ে ফেলেন। এবং সেটার এই যে না বোঝার ফলস্বরূপ তারা চিকিৎসক জীবনে যেও বেশ একটা প্রতিবন্ধকতার সম্মুখীন হন, এবং যার কারণে তারা অর্গাননের মূলনীতিগুলো খুব সহজেই ভঙ্গ করেন, বিভিন্ন মোডস মেথডস এগুলোর মধ্যে ঢুকে যান। এটা হচ্ছে অর্গানন না আয়ত্ত করা, না বোঝার কারণে। তো যাই হোক, আপনাদেরকে আমি গতদিন কিন্তু পড়িয়েছিলাম 1 থেকে 4 নাম্বার পর্যন্ত অ্যাফোরিজম। আজকে 5 থেকে শুরু করব, যদিও আপনাদের বলেছিলাম যে 5 থেকে 10 নাম্বার পর্যন্ত পড়ে আসবেন। আহ পড়ছেন কে কে একটু হাত তুলবেন।
একজন, 3 জন পড়ছেন, 4 জন, গুড, মোটামুটি অনেকেই পড়ছেন। তা আমি আশা রাখবো যে আপনারা অন্য যারা আছেন তারাও পড়বেন। ঠিক আছে, হাতগুলা নামিয়ে ফেলেন। আশা করি আপনারা পড়বেন। আমার কথা হচ্ছে বোঝার দরকার নাই, না বুঝলে নাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যারা হাত তুলেছেন হাত নামিয়ে ফেলেন, পরবর্তীতে প্রশ্নের সময় হাতগুলা তুলবেন আবার প্রশ্ন করার সময়। অ্যাকচুয়ালি অর্গাননের 1 এবং 2 নাম্বার যেই অ্যাফোরিজমটা আছে, 1 এবং 2, এই 1 এবং 2 নাম্বার অ্যাফোরিজমটা মূলত হাইয়েস্ট আইডিয়াল অফ কিউর বলা হয়, অর্থাৎ সর্বোচ্চ আদর্শ আরোগ্য। একজন 1 থেকে 2 বা 4 পর্যন্তই বলা যায়। এটা এই এই অংশটাকে একজন চিকিৎসকের দায়িত্ব, কর্তব্য এবং আরোগ্য বলতে কি বোঝায়, ঠিক আছে, অ্যাকচুয়ালি রোগী ভালো হওয়া বলতে কি বোঝায়, সেই বিষয়টা হানিম্যান খুব গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেছে। 1, 2, 3, 4, বিশেষ করে 1, 2-তে সবচেয়ে বেশি। 3 নম্বরে অ্যাফোরিজমে হানিম্যান যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে একজন চিকিৎসকের কি কি গুণাবলী থাকা উচিত এবং তাকে কি কি তার জ্ঞান থাকা উচিত, কি কি বিষয় এবং তার কি কি গুণ থাকা উচিত, এই বিষয়গুলো উনি একদম স্পষ্ট করে দিয়েছেন। ঠিক আছে, এবং আপনার 4 নম্বরে উনি আরেকটা বিষয় তুলে ধরেছেন, সেটা হচ্ছে যে একজন চিকিৎসককে চিকিৎসক হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশিও তাকে স্বাস্থ্য সংরক্ষক হিসাবে দায়িত্ব পালন করতে হয়। ঠিক আছে, স্বাস্থ্য সংরক্ষণ অর্থাৎ সাস্টেনার অফ হেলথ, ঠিক আছে, হিসাবেও তাকে পালন করতে হয়। তো স্বাস্থ্য সংরক্ষণ বলতে কি, যেসব বিষয়গুলো রোগে বাধা সৃষ্টি করে, মানে রোগ আরোগ্যে বাধা সৃষ্টি করে, সেই সম্পর্কেও জ্ঞান থাকতে হয়। এই বিষয়গুলো উনি আলোচনা করেছেন। এই পর্যন্ত অর্গাননের একটা খুব চমৎকার বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে হ্যানিম্যান একদম ধারাবাহিকভাবে একজন, আমরা যেরকম বাচ্চাদের প্রথমে পড়াই সরে আ এইভাবে আমরা পড়াই, তারপরে আস্তে আস্তে তাকে বাক্য গঠন করায়, যেরকম সরে আম, ঠিক আছে, তারপরে আমরা প্রথমে ওয়ার্ড তৈরি করা শেখাই, সরে আম, এরকম কলা একার কলা। ঠিক আছে, হানিম্যান এইভাবেই কিন্তু সামনের দিকে অগ্রসর হয়েছেন অর্গাননের, যে প্রাথমিকভাবে উনি এই স্বরবর্ণের মতো অর্গানন শুরু করেছেন 1 নম্বর থেকে, তারপর উনি শব্দ গঠন তৈরি করেছেন, তারপরে তিনি বাক্য গঠন প্রক্রিয়া যেভাবে আমরা শেখাই সেইভাবে আস্তে আস্তে উনি আগিয়েছেন। এই জন্য আমাদের 1 থেকে 70-এর মধ্যে এই কাজটা কমপ্লিট করেছেন। যখন আমরা বাক্য গঠনটা ভালো মতো শিখে যাই, তখন আমরা খুব ভালোভাবে কথা বলতে পারি। একইভাবে আমরা 70 পর্যন্ত অ্যাফোরিজম যখন রপ্ত করতে পারবো, তারপরে আমরা চিকিৎসা কাজ কিভাবে পরিচালিত হয় সেই বিষয়গুলোর দিকে আমরা জানতে পারবো। যাই হোক, 5 নাম্বার অ্যাফোরিজমে হ্যানিম্যান মোটামুটি 5 থেকে 30 পর্যন্ত অ্যাফোরিজম, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, মানে টোটাল অর্গাননটাই গুরুত্বপূর্ণ, কিন্তু এই অংশটা আরো গুরুত্বপূর্ণ এই কারণে যে 5 থেকে 30 এইটুকের মধ্যে রোগ কি, রোগের কারণ কি, এই পুরা বিষয়টা উনি ব্যাখ্যা করছেন। অ্যাকচুয়ালি সম্পূর্ণ অর্গাননটা 2 নাম্বার আপনার হচ্ছে 3 নাম্বার অ্যাফোরিজমের উপরে পুরা স্ট্রাকচারটা দাঁড় করানো। অর্গাননের যে একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা 3 নাম্বার অ্যাফোরিজমে উপরে ভিত্তি করে দাঁড় করানো। 3 নাম্বার অ্যাফোরিজমে হ্যানিম্যান বলছেন কি, যে একজন চিকিৎসকের কি কি গুণ থাকতে হবে, রোগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তাই না? রোগ সম্পর্কে জ্ঞান, আর ঔষধ সম্পর্কে জ্ঞান এবং ঔষধ প্রয়োগ সম্পর্কে জ্ঞান।
এই তিনটা জিনিস থাকতে হবে। একজন ডাক্তারের কাছে কি এর থেকে আর বেশি কিছু প্রয়োজন আছে? একজন ডাক্তার যদি তার রোগ সম্পর্কে ভালো জ্ঞান থাকে, ঔষধ সম্পর্কে জ্ঞান থাকে এবং সেই ওষুধগুলা কোন অবস্থায় প্রয়োগ, কিভাবে প্রয়োগ করতে হয় সেই বিষয়ে যদি জ্ঞান থাকে, ঠিক আছে, তাহলে তার কি ডাক্তারি করতে আর কোনো বাধা থাকে? তার জি পক্ষেই না। ডাক্তারি করা সম্ভব। তার মানে পুরা অর্গাননটা কিন্তু মূলত এই 3 নাম্বার অ্যাফরিজমের উপরে মানে প্রতিষ্ঠিত। এটার উপর, এটাই হচ্ছে অর্গাননের ডায়াগ্রাম, 3 নাম্বার অ্যাফরিজম। একজন চিকিৎসককে প্রথমে রোগ সম্পর্কে জানতে হবে, তারপরে সেই ওষুধ সম্পর্কে জানতে হবে, এবং এই ওষুধটা কিভাবে প্রয়োগ করতে হয় সেই সম্পর্কে তাকে জানতে হবে। ঠিক আছে? মূলত যে রোগ সম্পর্কে যে জ্ঞান, এই রোগ সম্পর্কিত জ্ঞানগুলাই হচ্ছে 70 নাম্বার অ্যাফরিজম পর্যন্ত মূলত আছে। ঠিক আছে? আমরা 5 নাম্বার থেকে শুরু হবে রোগ সম্পর্কে জ্ঞানের এই অংশটা, বিশেষ করে 5 থেকে 30-এর মধ্যে সবচেয়ে বেশি। ঠিক আছে? 5 নাম্বার অ্যাফরিজমের মূল বিষয়বস্তু হচ্ছে কজ অফ ডিজিজ, রোগের কারণ। ঠিক আছে? রোগের কারণ কি, কি কারণে রোগ হয়। ঠিক আছে? এই বিষয়টা উনি এখানে উপস্থাপন করেছেন। ঠিক আছে? কজ অফ ডিজিজ, রোগের কারণ কি। আপনাদের কারোর সামনে কি অর্গানন বই আছে? আছে। জি স্যার আছে। আচ্ছা, 5 নাম্বার অ্যাফরিজমটা একজন একটু পড়েন। বলবো? যিনি পড়বেন আগে, সিস্টেম কিন্তু আমি আগে বলেছি, যারা ইয়ে করবেন আগে হাত তুলবেন, তারপরে পড়বেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, মাহমুদুল করিম। জি, জি, আপনি আসসালামু আলাইকুম। বলছেন। আচ্ছা, সত্য আরোগ্যের জন্য চিকিৎসকের সহায়ক প্রয়োজনীয় বিষয় হলো অচির রোগের সম্ভাব্য উত্তেজক কারণের বিবরণী আর চিররোগে পুরো ইতিহাসে অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যা তাকে এর মৌলিক কারণ আবিষ্কার করতে সক্ষম করে, যা সাধারণত ক্রনিক মায়োজম হতে উদ্ভূত। এই পর্যবেক্ষণে রোগী নিরূপণযোগ্য দৈহিক ঘাত ব্র্যাকেটে হলো বিশেষ করে চিররোগে তার নৈতিক ও বুদ্ধিবৃত্তিমূলক বৈশিষ্ট্য, তার পেশা, তার জীবন প্রণালী এবং অভ্যাসসমূহ, তার সামাজিক ও পারিবারিক সম্পর্ক, তার বয়স, যৌন কার্যক্রম ইত্যাদি বিবেচনায় নিতে হবে। ব্যাখ্যাটা পড়বো? না, ব্যাখ্যা দরকার নেই। আচ্ছা, ব্যাখ্যা দরকার নাই। অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। ঠিক আছে? এই এই একটা অ্যাফরিজম থেকে, এটা কত নাম্বার অ্যাফরিজম? 5 নাম্বার, তাই না? এই 5 জি, নাম্বার অ্যাফরিজমে অন্তত 20টা প্রশ্নের উৎপত্তি হয়। ঠিক আছে? 20টা প্রশ্ন এর ভিতরে লুকায়িত আছে কমপক্ষে, আরো আছে হয়তোবা। ঠিক আছে? আমি আরো একটু গভীর ভাবে পড়লে আমরা এখানে পাবো, যেমন এখানে রোগের মূল কারণ কি, ঠিক আছে, মায়াজম সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন কি, রোগের পারিপার্শ্বিক কারণ বলতে কি বোঝায়, ঠিক আছে, রোগ কত প্রকার, তারপরে রোগের ইতিহাস জানা জরুরি কেন, কেস টেকিং এর প্রয়োজনীয়তা কি, চিকিৎসককে কি কি বিষয়গুলো বিবেচনা করা উচিত, তারপরে দৈহিক ধাতু প্রকৃতি কি, মানসিক আবেগজনিত বৈশিষ্ট্য কি, রোগীর পেশার সাথে চিকিৎসার সম্পর্কটা কি, জীবনযাত্রার অভ্যাসের গুরুত্বপূর্ণ কেন, সামাজিক ও পারিপার্শ্বিক বিষয়ে চিকিৎসার কেন জানতে হয়, ঠিক আছে, চিকিৎসা কাজে বয়সটা কেন গুরুত্বপূর্ণ, যৌন সম্পর্ক গুরুত্বপূর্ণ, আরো অনেকগুলো বিষয়। তাহলে আমরা পড়ার সময় কিন্তু খুব সহজেই পড়লাম, তাই না? কিন্তু এই অ্যাফোরিজমটা বুঝতে গেলে অন্তত আমাদের 20টা বিষয়ে কমপক্ষে বুঝে নিতে হবে।
কি আপনাদের কাছে আমি একদিন ক্লাসে বলছিলাম যে মানুষের মতো একটা জটিল প্রাণী, তার চিকিৎসা পদ্ধতি মাত্র 291টা সূত্রের মাধ্যমে হ্যানিম্যান বর্ণনা করেছেন। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং এইটা করতে যায় তাকে এমন কিছু শব্দ প্রয়োগ করতে হয়েছে, এমন শব্দ বাছাই করতে হয়েছে যেন তাকে বেশি কথা না বলতে হয়। এই অর্গানারের প্রতিটা শব্দ গুরুত্বপূর্ণ, প্রতিটা লাইন গুরুত্বপূর্ণ, প্রতিটা সেন্টেন্স গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এই একটা ইয়ের মধ্যে যেটা আমরা পয়েন্ট আউট করতে পারি সেটা হচ্ছে রোগের কারণ হিসাবে। ঠিক আছে, হ্যানিম্যান বলছেন যে কি বলছেন যে একটি অ্যাকিউট রোগের সবচেয়ে সম্ভাব্য পারিপার্শ্বিক কারণ, মানে যে বিষয়ে চিকিৎসকের অবশ্যই নিশ্চিত হওয়া উচিত। একটা রোগী আসলে চিকিৎসকের কি কি নিশ্চিত হতে হবে যে একটা অ্যাকিউট রোগের সবচেয়ে সম্ভাব্য পারিপার্শ্বিক কারণ দীর্ঘকালীন ক্ষয়কারী রোগের পূর্ণাঙ্গ ইতিহাস থাকা, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর তথ্য যা চিকিৎসককে রোগ অবস্থাটির মূল কারণটিকে খুঁজে বের করতে সক্ষম করে, সেগুলো যদি তিনি অনুসন্ধান করে পেতে পারেন তা চিকিৎসকের আরোগ্যে আনার কাজটিকে সহযোগিতা করবে এবং দীর্ঘকালীন ক্ষয়কারী রোগাবস্থার মৌলিক কারণটি অধিকাংশ সময় একটি ক্রনিক মায়াজম। এই অনুসন্ধানকারী চিকিৎসককে রোগীর যে বিষয়গুলো বিবেচনা করা উচিত তার মধ্যে এক নম্বর হচ্ছে সুস্পষ্ট দৈহিক ধাতু প্রকৃতি, আর একটা হচ্ছে মানসিক আবেগজনিত বৈশিষ্ট্য, পেশা, জীবনযাত্রা এবং অভ্যাস, সামাজিক ও পারিবারিক সম্পর্ক, বয়স, যৌন অভ্যাস ইত্যাদি। এখানে এবার আমরা একটু পয়েন্ট করে নিয়েছি এবং সেইগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। ওই দিন আমি কাকে যেন বললাম ধাতুগত বৈশিষ্ট্য নিয়ে বেশি ইয়ে করেন না, তো তিনি কি আছেন এখানে? একজনকে আমি বলছিলাম যে ধাতুগত বৈশিষ্ট্য নিয়ে বেশি ইয়ে করেন না, কারণ উনি সম্ভবত অন্য বর্ষের student, ঠিক আছে, অথবা হোমিওপ্যাথি নিয়ে স্টাডি করেন। আবার এখানে আমি ওই দিন নিষেধ করলাম, আবার এখানে হ্যানিম্যান বলতেছেন ধাতুগত বৈশিষ্ট্য, তাহলে ব্যাপারটা একটু ঝামেলা হয়ে গেল না? কেন বললাম সেটা আমি পরে ব্যাখ্যা করব। আমি একটু ধারাবাহিক ভাবে আসি। সর্বপ্রথমেই বলা হচ্ছে যে অ্যাকিউট রোগের সম্ভাব্য পারিপার্শ্বিক কারণ, অর্থাৎ অ্যাকিউট রোগের ক্ষেত্রে ডাক্তারকে বিবেচনা করতে হয় অ্যাকিউট রোগের পারিপার্শ্বিক কারণ কি। ঠিক আছে, অ্যাকিউট রোগটা কি তা আগে বুঝতে হবে যে হোয়াট ইজ অ্যাকিউট। অ্যাকিউট রোগটা হচ্ছে সাধারণত হঠাৎ করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছোট ছোট যেসব রোগে আক্রান্ত হয়, হঠাৎ করে আসে, একাই সেরে যায়। যেরকম একজন সুস্থ মানুষের যে একজন সুস্থ মানুষের প্রত্যেক বছরে 102, 3, 4 জ্বর আসার কথা। ঠিক আছে, এবং এই জ্বরটা রোগীর ট্রিটমেন্ট করলেও সেরে যাবে, না করলেও সেরে যাবে। ঠিক আছে, এই অ্যাকিউট, এটাকে অ্যাকিউট বলা হয়, অর্থাৎ যেই রোগটা মানে যেই রোগটায় আক্রান্ত হওয়ার পরে সেই রোগটা স্বল্প সময় থাকে শরীরের মধ্যে এবং শরীর নিজে নিজেই রিকভার করে, সেটাই হচ্ছে মূলত অ্যাকিউট রোগ। এখানে দুইটা ইয়ে বলা হয় যে হয় শরীর নিজে নিজেই রিকভার করে অথবা রোগীর মৃত্যু ঘটে। ঠিক আছে, যেরকম আপনি যদি জ্বর 102, 3, 4, 5 পর্যন্ত টলার করতে পারবেন, 5-এর উপরে গেলে আস্তে আস্তে জীবনের ঝুঁকি চলে আসে। এখন প্রশ্ন হচ্ছে জ্বর, আমি বললাম যে সুস্থ মানুষের শরীরে প্রত্যেক বছর জ্বর দেখা দেয়, হাই ফিভার বলে। ঠিক আছে, তাহলে মৃত্যুর ঝুঁকি কেন আসে? আসলে জ্বরটা কেন আসে, প্রশ্ন হচ্ছে এটা। এরকম জ্বর ছাড়াও আছে, সর্দি, ঠান্ডা লাগে, প্রত্যেক বছরই অনেকে ঠান্ডা লাগে, আবার সেরে যায়, একাই সেরে যায়।
এই জন্য অ্যাকিউট রোগের ক্ষেত্রে একটা প্রবাদ প্রচলিত আছে, সেটা হচ্ছে যে ডাক্তার দেখালে 7 দিন, না দেখালেও 7 দিন। ঠিক আছে? আবার অনেকে বলে ওষুধ খাইলেও 7 দিন, না খাইলেও 7 দিন। অ্যাকচুয়ালি অ্যাকিউট রোগের ক্ষেত্রে চিকিৎসাটা তখনই প্রয়োজন হয় যখন লাইফ থ্রেটেনিং অবস্থা তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাকিউট রোগে কেন লাইফ থ্রেটেনিং অবস্থা তৈরি হয়, এটা হচ্ছে প্রশ্ন। আমরা বুঝতেছি যে অ্যাকিউট রোগ এটা একটা প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া, যেটা একটা মানুষকে প্রত্যেক বছরেই কম বেশি বিভিন্ন টাইপের অ্যাকিউট হয়, ঠান্ডা, জ্বর, সর্দি, ডায়রিয়া, ঠিক আছে, এই টাইপের, এবং এগুলো একা একাই সেরে যায়। এখন প্রশ্ন হচ্ছে হয় কেন আর একা একা সারেই কেন, এটা প্রশ্ন না? তাহলে তার আগে আমাদের বুঝতে হবে যে রোগটা আসলে কি। ঠিক আছে, এখানে আপনারা তো সবাই ফার্স্টের রোগ কি আপনারা বইপত্রে পাবেন যে জীবনী শক্তির বিশৃঙ্খলাই হচ্ছে রোগ। ঠিক আছে, কথাটা 100% এভাবে বলা যায় না, এটা নিয়ে অনেক ব্যাখ্যার একটা বিষয় আছে, একটা গভীরতার বিষয় আছে। আচ্ছা, রোগ কি জানার আগে আপনি বলেন তো মানুষের শরীরের কাজটা কি, কেউ বলতে পারবেন? মানুষের শরীর কি করে? একটা তো মানুষের শরীর মানুষের মতো দেখায় অবয়ব, কিন্তু তার ভিতরের কাজটা কি? বা কোনো মানুষ বলে না, কোনো প্রাণীর শরীরের প্রয়োজনটা কি? আচ্ছা, প্রয়োজন একটা বুঝলাম যে সে ওই প্রাণী, এটা বুঝানো, ঠিক আছে, তার সত্তাটাকে ধারণ করা। এছাড়াও তার ভিতরে আরো একটা কাজ সবসময় চলমান থাকে। আর একটু সহজ করলাম, সবসময় তার ভিতরে একটা কাজ চলমান থাকে, সেই কাজটা কি? ব্লাড সার্কুলেশন, ব্যালেন্স করা। আর দেহকে সচল রাখা। কেমিক্যাল রিঅ্যাকশন 24 ঘন্টা চলতে থাকে স্যার। রক্ত চলাচল কম বেশি বা তাপ বেড়ে যায় আর কি, কারণ সে সবসময় পারিপার্শ্বিক পরিবেশের সাথে যুদ্ধ করে নিজেকে সার্ভাইভ করার জন্য। আচ্ছা, আপনাদের বিশেষ করে খুব কাছাকাছি উত্তর হয়েছে দুইজনের। একজন বললেন যে ব্যালেন্স করা। ব্যালেন্স করা কে বললেন? স্যার আমি ফাতেমা তৈয়বা। আচ্ছা, ফাতেমা তৈয়বা, আপনি মেডিকেলের সাথে সম্পৃক্ত আছেন সম্ভবত স্যার কোনোভাবে? পড়াশোনা শুরু করেছি তো। আচ্ছা, আরেকজন বললেন যে পারিপার্শ্বিক অবস্থার সাথে ইয়ে করা, উনি কে যেন? স্যার আমি বলছি স্যার। জি জি, আপনাদের জন্য একটু হাত তুলে বললে আমার মনে থাকবে আর কি। আসলে রক্ত চলাচল এগুলা স্বাভাবিক বিষয়, এগুলা কোনো ফ্যাক্টর না। ঠিক আছে, মূল বিষয় হচ্ছে আমি এইখানে আটকে থাকবো না বেশি। অ্যাকচুয়ালি 10 পর্যন্ত পড়তে নিয়েছিলাম, কিন্তু আমার ধারণা যে আমরা 5 নাম্বারটাই শেষ করতে পারবো কিনা সন্দেহ আছে। ঠিক আছে, 5 নাম্বার অ্যাফোরিজমের মধ্যে আমি অন্তত 20টা প্রশ্ন পাইছি, 20টা। ঠিক আছে, যেই ব্যাপারে ধারণা রাখতে হবে। আচ্ছা, মানুষের শরীরের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওই মানুষটাকে ভালো রাখা। যেভাবে হোক সে মানুষটাকে ভালো রাখার চেষ্টা করবে, অর্থাৎ মানুষটাকে নিরোগ রাখার চেষ্টা করবে, মানুষটাকে অসুস্থ হওয়া থেকে বিরত রাখার চেষ্টা করবে। ঠিক আছে, মানুষটা যেন অসুস্থ না হয়, সে সবসময় সুস্থ থাকে, এই প্রক্রিয়াটা শরীরের সার্বক্ষণিক কাজ। প্রতিনিয়ত এই মুহূর্তেও আপনার শরীরের ভিতরে প্রচুর পরিমাণ যুদ্ধ চলতেছে, ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে শুরু করে বিভিন্ন মাইক্রোবায়োম, ঠিক আছে, বিভিন্ন টাইপের প্রাণীদের সঙ্গে, পরিবেশের সঙ্গে, আবহাওয়ার সঙ্গে, তারপরে ওই যে বিষয়গুলা হ্যানিম্যান বলছেন যে 6-7টা বিষয়, প্রত্যেকটা জিনিসের সঙ্গে ফাইট চলতেছে শরীরের ভিতরে, যেটা আমরা দেখতেছি না। ঠিক আছে, এই কাজটা কেন করতেছে? সে করতেছে মানুষ যেন রোগাক্রান্ত না হয়। যারা বললেন যে সামঞ্জস্য ঠিক রাখা, এই সামঞ্জস্য ঠিক রাখার কাজটাই সে করতেছে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি
হোমিওস্ট্যাসিস, ঠিক আছে, হোমিওস্ট্যাসিস অর্থাৎ ভারসাম্য বজায় রাখে। সে শরীরের ভিতরে সবসময় একটা স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য চেষ্টা করে। তার জন্য তার ভিতরে যত যুদ্ধ বিগ্রহ যা করতে হয় সে করতে থাকে, ঠিক আছে। এই কাজটা সে করতে থাকে কিসের মাধ্যমে, যেটাকে আমাদের মেডিকেলের ভাষায় বলে মানুষের ভিতরে একটা ডিফেন্স মেকানিজম আছে, ডিফেন্স মেকানিজম, প্রতিরোধ ব্যবস্থা, ঠিক আছে, রোগ প্রতিরোধ ব্যবস্থা, যেটা জীবনী শক্তির একটা অংশ, ঠিক আছে। ডিফেন্স মেকানিজম, এই ডিফেন্স মেকানিজম সবসময় জীবনী শক্তির নির্দেশে এই কাজগুলা করে থাকে। অ্যাকচুয়ালি এই মানুষের শরীরের ভিতরে এই ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় রাখার জন্য মানুষকে সবসময় ফাইট করতে। এখন প্রশ্ন হচ্ছে, ভারসাম্যহীন অবস্থা তৈরি হলেই তখন মানুষকে আমরা রোগাক্রান্ত বলি। এখন রোগাক্রান্ত অবস্থাও কিন্তু মানুষের একটা ভারসাম্যপূর্ণ অবস্থা, ঠিক আছে। কথাটা একটু উদ্ভট লাগতেছে না? যে ভারসাম্যপূর্ণ অবস্থাটাও মানুষ যখন সুস্থ থাকে সেটাও যেরকম মানুষের একটা ভারসাম্যপূর্ণ অবস্থা, আবার যখন অসুস্থ থাকে সেটাও মানুষের একটা ভারসাম্যপূর্ণ অবস্থা। তাহলে বিষয়টা কি বিপরীত হয়ে গেল না? আপনারা যদি 5 নম্বর অ্যাফোরিজমটা খুব ভালো করে বুঝতে পারেন তাহলে মনে করেন সবচেয়ে বড় একটা বাধা কেটে যাবে, ঠিক আছে। এটা পড়তে যত সহজ, এর ভিতরে কিন্তু অত সহজ না, ভিতরটা বেশ গভীর, বেশ গভীর, ঠিক আছে। যেমন রোগ হয় কেন? রোগ হয়ও শরীরের ভারসাম্য ঠিক রাখার জন্য। একটা মানুষের শরীরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সে কোনো জিনিসকে তার ভিতরে ঢুকতে দিবে না, সে বের করে দেওয়ার চেষ্টা করবে। যেরকম আপনার একটা খাবার অপছন্দ হয়েছে, খেয়ে ফেলছেন, বমি হয়ে যাবে বা পাতলা পায়খানা হয়ে যাবে, ভিতরে সে রাখতে দিবে না। অথবা আপনি একটা বিষাক্ত কিছু খেয়ে ফেলছেন, সে বের করে দিবে, সে ভিতরে রাখতে দিবে না, ঠিক আছে। অথবা আপনার শরীরে একটা ব্যাকটেরিয়া, ধরেন আপনার গলায় ইনফেকশন করছে, ঠিক আছে, তার গলায় 2টা গ্ল্যান্ড আছে যেটাকে আমরা টনসিল বলি। এই টনসিল কি করবে, তাকে প্রতিরোধ করার জন্য প্রচন্ড চেষ্টা করবে। অথবা এমন একটা ভাইরাস, যেরকম আপনার হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে, যেরকম আমরা ম্যালেরিয়ার জীবাণু পাই, ম্যালেরিয়ার জীবাণু, ডেঙ্গু এগুলা ঢুকলে কি হয়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়। অথবা প্রত্যেক বছরে যে জ্বরগুলা হয় সিজন পরিবর্তনের সময়, সেগুলা কি শরীরের টেম্পারেচার বেড়ে যায়। টেম্পারেচার বেড়ে যায় কেন? সে প্রতিরক্ষা ব্যবস্থাটাকে জোরদার করে, ঠিক আছে। তাহলে এটাও একটা শরীরের ভারসাম্যপূর্ণ অবস্থা। অর্থাৎ রোগ যখন থাকে না তখনও শরীর ভারসাম্য থাকে, এবং রোগ যখন হয় তখনও শরীর তার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। আর এই সবগুলো ঘটনা ঘটে দেখবেন যে শরীরের একদম বাইরের দিকের অংশে, অর্থাৎ চামড়া, ঠিক আছে, মিউকাস মেমব্রেন, অথবা এই মানে ত্বকের উপরে, এই ত্বকের আশপাশ দিয়েই ঘটনাগুলা ঘটে। এগুলো খেয়াল করছেন একটু? যেমন জ্বর আসলে দেখবেন শরীরের টেম্পারেচার গরম হয় কোথায়? ত্বকে, আমরা ত্বকের মধ্যে পাই। আর কি? অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে সে শরীরের ভিতরে কিছু ঢুকতে দিবে না, বা ভিতরে কেউ অনুপ্রবেশ করলে তাকে বের করে দিবে, ঠিক আছে। এই বের করে দেওয়াটাই হচ্ছে আসলে রোগ। বের করে দেওয়ার পরে আমরা যেটা দেখি সেইটাই আসলে রোগ। কথা বুঝছেন? যেরকম যদি কারোর যদি যেখানে এর মধ্যে হানিমান এক জায়গায় বলছেন মায়াদম, মায়াজমের মধ্যে যদি আমরা দেখি কেউ সুরা মায়াজমের অন্তর্ভুক্ত হয়, তাহলে তার ক্ষেত্রে কি আমরা বিভিন্ন চুলকানি টাইপের জিনিসগুলো আমরা শরীরের বাইরের দিকে দেখতে পাই। আবার আপনার হচ্ছে সিফিলিস টাইপের মায়াজম হলে আমরা দেখতে পাই তার বিভিন্ন গ্ল্যান্ড গুলা ফুলে যায়, যেমন টিউমার হয়, তারপরে আপনার আচিল হয়। এই টাইপের
একটা বৃদ্ধির প্রবণতা দেখতে পাই, ঠিক আছে। আবার সাইকোসিস মায়াজম যদি হয়, সরি সাইকোসিস যদি হয় আমরা, তাহলে আরো একটু ভয়ঙ্কর দেখতে পাই বিষয়গুলা, ঠিক আছে। তো এইভাবে আমরা দেখি যে শরীর সবসময় চায় তার ভিতরের অংশগুলা যেন সুরক্ষিত থাকে এবং সে সেগুলা বের করে দেওয়ার জন্য চেষ্টা করে। হ্যাঁ, বের করে দেওয়ার জন্য চেষ্টা করে। এই কারণে মানুষ রোগাক্রান্ত হলে দেখা যায় শরীরের বাইরে সবচেয়ে বেশি সেটা প্রদর্শিত হয়। শরীরের ভিতরে যখন সে চলে যায়, যে সে যখন পারে না আর এটাকে প্রোটেক্ট করতে পারে না, ধরুন একটা ক্যান্সার, আপনি কি জানেন যে ক্যান্সারটাও কিন্তু মানুষের ভারসাম্য ঠিক রাখার জন্য তার শরীর থেকেই ক্যান্সারটা গ্রো করে। একটা টিউমার, ঠিক আছে, তার শরীরে গ্রো করে তার ভিতরে ভারসাম্য ঠিক রাখার জন্য, ঠিক আছে। এইগুলা যখন এই শরীরের ভারসাম্য ঠিক রাখার জন্য রোগের উৎপত্তি হয় এবং এরগুলো আমরা বিভিন্ন লক্ষণের মাধ্যমে আমরা দেখি, ঠিক আছে। এবং যখন এগুলা আমরা দেখি তখন আমরা বলি এগুলা সে রোগ আক্রান্ত হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে অ্যাকিউট রোগটা বলতে আমরা কি বুঝলাম? অ্যাকিউট রোগটাকে আপনারা এইভাবে বলতে পারেন, ক্ষণস্থায়ী একটা রোগ, যে রোগটা চিকিৎসা করলেও সারে, না করলেও সারে এবং শরীর নিজের থেকে এই রোগটাকে সারিয়ে ফেলে। আসলে এই রোগ না, শরীর সব সময় চেষ্টা করে প্রত্যেকটা সে নিজের থেকে সারাবে, সব সময় চেষ্টা। যেমন আমাদের হাত কেটে গেলে কিন্তু এটার জন্য খুব বেশি কিছু করা লাগে না, কেটে গেছে একটু চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখলে রক্ত জমাট বেঁধে এটা আস্তে আস্তে সেরে যায়। এরকম আমরা অনেক কিছু দেখি যেগুলো শরীর শরীর প্রতি সবসময় নিজে ঠিক। অনেক সময় আমাদের দেখবেন যে একটা খাবার খেয়ে একটু ফুড পয়জনিং হয়েছে, 1-2 বার ডায়রিয়া হয়ে ভালো হয়ে গেছে। এইভাবে শরীর সবসময় নিজেকে ঠিক করার কাজে ব্যস্ত থাকে। হ্যাঁ, এটা একটা শরীরের একটা গুরুত্বপূর্ণ কাজ, এটাই তার হোমওয়ার্ক, সবসময় এসে হোমওয়ার্ক গুলা করতে থাকে। এখন অ্যাকিউট রোগটা কি? অ্যাকিউট রোগটা হচ্ছে এই কালীন রোগ, যে রোগটা একা একাই সেরে যায় অথবা রোগী মারা যায়, যে কোনো একটা ঘটনা ঘটে। রোগী কখন মারা যায়? যখন সেটা রোগীও মারা যায়, শরীর ভালো করতে যায়। ওই যে অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় সেম সাইড দেখি না, ফুটবল খেলতে যায় অনেক সময় গোল ঠেকাতে যায়, উল্টা গোল হয়ে যায়, দেখছেন তো এরকম নাকি? অনেকে বলে আত্মঘাতী গোল, ঠিক আছে, সেম সাইড বলে, ঠিক আছে। এই সেম সাইড হয়ে যায় অনেক সময়। যেমন একটা উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে আপনার এই যে টনসিল ফলে কেন? সে ভাইরাস ব্যাকটেরিয়া, যখন ক্ষতিকর ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের শ্বাসনালীর মধ্যে প্রবেশ করার চেষ্টা করে, তখন টনসিলের কাজ হচ্ছে সেটাকে প্রোটেক্ট করা। এটা প্রোটেক্ট করতে গেলে সে তার শক্তি বাড়াইলে ওটা ফুলে যায়, সেখানে বিভিন্ন রসের বিভিন্ন মানে এইগুলা তার ফাইটের আপনার সরঞ্জাম, বিভিন্ন টাইপের আপনার রস, এই ভাইরাস ব্যাকটেরিয়া মারার জন্য বিভিন্ন টাইপের রস সে কালেকশন করে এইটারে যখন কালেকশন বেশি হয়ে যায়, যত সিরিয়াস ভাইরাস অ্যাটাক করে সে তত বড় হয়ে যায়, ঠিক আছে। কারণ এটারে তত বেশি ক্ষমতা দিয়ে শক্তি দিয়ে প্রোটেক্ট করতে হয়। একইভাবে জ্বর, ঠিক আছে, জ্বর বেশি, আমি বললাম যে সুস্থ মানুষের জ্বর সবচেয়ে বেশি হাই ফিভার আসে। বেশি হাই ফিভার হয় কেন? শরীর দেখে যে আমার টেম্পারেচার এত পর্যন্ত বাড়াইলে এই ভাইরাস ব্যাকটেরিয়াটা অটোমেটিক মারা যাবে, ঠিক আছে। ও বাড়াইতেই থাকে, কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া যদি বেশি শক্তিশালী হয়, বাড়াইতে মানে তখন তো তার একমাত্রই কাজ এটা যেন শরীরে ঢুকতে না পারে, এই জন্য সে বাড়াইতেই থাকে। বাড়াইতে কি হয়? দেখা যাচ্ছে 105-106-এর উপরে উঠে গেলে মানুষের লাইফ থ্রেটানিং হয়ে যায়, ঠিক আছে। মানুষ আর ওই তাপমাত্রা নিতে পারে না, এগুলো সেম সাইড হয়ে যায়। সেম সাইড হয়ে যায়, কিন্তু শরীর চাচ্ছিল শরীরের ভালো করার জন্য, হ্যাঁ, এবং সে ওইটাকে রক্ষা করার জন্য তার টেম্পারেচারটাকে বাড়ায় দিয়ে সে এটাকে রক্ষা করার চেষ্টা করছে। এই সময় চিকিৎসার প্রয়োজন হয়। সঠিক চিকিৎসা পেলে তখন আস্তে আস্তে শরীর যখন সহায়তা পায়, যখন ওষুধের মাধ্যমে সহায়তা পায়, তখন তার
তাপমাত্রাটাকে আর অত বৃদ্ধি করতে হয় না। হোমিওপ্যাথির কাজটা এখানেই। যাই হোক, আমরা অ্যাকিউট রোগ সম্পর্কে দিলাম। আর একটা হচ্ছে দীর্ঘকালীন। এখানে হ্যানিম্যান যে রোগটার আভাস দিয়ে গেছেন সেটাকে আমরা বলি ক্রনিক ডিজিজ। এই ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার হ্যানিম্যান বলতেছেন যে এই অবস্থায় পূর্ণাঙ্গ ইতিহাসে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যা চিকিৎসককে রোগ অবস্থাটির মূল কারণটিকে খুঁজে বের করতে সক্ষম হবে। অর্থাৎ ইতিহাস বলতে কি? ইতিহাস বলতে রোগীর কেস টেকিং, যেটাকে আমরা বলি কেস টেকিং। অর্থাৎ রোগীর এই রোগটা হওয়ার পিছনের কারণ অনুসন্ধান করা। ঠিক আছে? অনুসন্ধান করতে যে তার একদম জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত সে কি কি ধরনের রোগ অবস্থা ফেস করছে সেসব তথ্যগুলো সংগ্রহ করা, তার জেনেটিক ইনফরমেশন গুলো সংগ্রহ করা। জেনেটিক বলতে রক্তের সম্পর্ক, আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কের ব্যক্তিদের রোগের ইতিহাসটা সংরক্ষণ করা বা সংগ্রহ করা। এই পুরা জিনিসটাকে বলা হয় রোগের ইতিহাস কালেকশন, বা এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি কেস টেকিং করা। ঠিক আছে? এই কেস টেকিং করার পরে সেখান থেকে তিনি কি সহযোগিতা পাবেন? সেখান থেকে তিনি এর পিছনের ব্যাকগ্রাউন্ড গুলা যখন উনি একত্রিত করবেন তখন একটা রিজন পাবেন যে হ্যাঁ, এই কারণে তার এই রোগটা এই পর্যন্ত তাকে কষ্ট দিচ্ছে বা তার জীবনকে ক্ষয় করতেছে। ঠিক আছে? তার জীবনকে ক্ষয় করতেছে, এরকম একটা ধারণা তিনি পাবেন। এই যে আপনারা বিভিন্ন জায়গায়, তাহলে আমরা এখানে কিন্তু একটা আভাস পাচ্ছি। হ্যানিম্যান কিন্তু আমরা এখন অর্গানের মধ্যে ঢুকেই নাই, উনি কিন্তু কেস টেকিং করার কথা বলে ফেলছেন অলরেডি। যেসব ডাক্তাররা কেস টেকিং করেন না, আপনাদের আশপাশে যত হোমিওপ্যাথি ডাক্তার আছে তার ভিতরে 70-80% ডাক্তারই কেস টেকিং করেন না। ঠিক আছে? আপনি যাবেন, 2-4টা কথা শুনবে, আপনি যাবেন আপনার একটা টিউমার নিয়ে। একটা টিউমার তার একদিনে হয় না, এগুলো ক্রনিক ডিজিজ, এগুলোর শক্তি ক্ষয় করে মানুষের। ঠিক আছে? এইগুলা সময় লাগে, হয়তো দীর্ঘদিন সময় লাগে। তাহলে এই দীর্ঘদিনের রোগটা আপনি যাবেন, সে আপনাকে দেখবে, দেখে 2-4টা কথা শুনে বলবেন হা করেন, বা 1 ফোঁটা ওষুধ গালের মধ্যে দিয়ে দিবেন, আর কয়েক ফোঁটা গুলায় দিয়ে দিবেন, বাসায় খাবেন, বা 4-5টা ওষুধে দিয়ে দিতে পারেন। এটাই তো আমাদের সমাজের চিত্র। ঠিক আছে? তারা কেস টেকিংটাই করেন না। কেস টেকিং না করলে হ্যানিম্যান বলতেছেন যে তিনি সহযোগিতা পাবেন না। কেস টেকিংটা তাকে সহায়তা করবে। ঠিক আছে? কি সহায়তা করবে? দীর্ঘকালীন রোগ অবস্থার মৌলিক কারণটি অধিকাংশ সময় একটি ক্রনিক মায়াজম। অর্থাৎ আপনি যখন কেস টেকিং করবেন তখন রোগীর মধ্যে কি মায়াজম, রোগী কোন মায়াজমের অন্তর্ভুক্ত, সেই জিনিসটা আপনি অনুধাবন করতে পারবেন, সেই জিনিসটা আপনি ধরতে পারবেন। আর মায়াজমটা ধরতে পারলে আপনার জন্য রোগীর একটা রোগীর মানে চিত্র তৈরি করাটা সহজ হয়ে যাবে। আমরা মায়াজম নিয়ে পরে আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা এখান থেকে জানতেছি যে মায়াজমটা কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আরেকটা জানতেছি কেস টেকিংটা কেন গুরুত্বপূর্ণ। অর্থাৎ কেস টেকিং আমরা করব কেন? আমরা রোগীর যেই আপনার হচ্ছে মূল কারণ সেটা বের করার জন্য। আর মূল কারণটা বেশিরভাগ ক্ষেত্রে কোনো না কোনো মায়াজমের সাথে সম্পৃক্ত থাকে। ঠিক আছে? আমাদের এই সূত্রের 5 নম্বর সূত্রের মূল উদ্দেশ্য হচ্ছে রোগের মূল কারণ এবং পারিপার্শ্বিক কারণের ব্যাপারে চিকিৎসককে নিশ্চিত হওয়া। চিকিৎসককে জানতে হয়। কিভাবে জানতে হয়? সেটা হচ্ছে অ্যাকিউট রোগের ক্ষেত্রে পারিপার্শ্বিক কারণ অনেক হইতে পারে। একজন বলতে পারে যে আমি অনেকদিন পরে আজকে 2 কিলোমিটার দৌড়াইছি, আমার তো গা হাত পা ব্যথা হয়েছে, আর সারতেছে না। এটা একটা অ্যাকিউট প্রবলেম। অথবা এমন হতে পারে যে আমি বৃষ্টিতে ভিজছি, আমার জ্বর আসছে। এগুলো অ্যাকিউট। কথা হচ্ছে এগুলো হচ্ছে পারিপার্শ্বিক কারণে এটা হয়েছে। আবার সিজন চেঞ্জের সময় যে জ্বরের কথা বললাম, ওই যে ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণের কথা বললাম, ঠিক আছে, এগুলো সবই আপনার অ্যাকিউট সিচুয়েশন এবং সেগুলোর পারিপার্শ্বিক কারণটা ডাক্তারকে জানতে হয়।
একটা রুগী আসলে যখন জ্বর নিয়ে আসে তখন কিন্তু রুগী ইনভেস্টিগেশন করতে হয় যে জ্বরটা কেন আসলো, পারিপার্শ্বিক কারণে নাকি কোনো ক্রনিক কারণ। যখন একটা জ্বরেরই কত রকম ফের আছে, যেমন একজন জ্বর নিয়ে আসলো, জ্বর হচ্ছে 102, অনেক দিন ধরে 102 জ্বর, বা অনেক দিন ধরে 101-2 এর উপরে ওঠেই না, ঠিক আছে, বা একদিন পর পর আসে যায়, দীর্ঘদিন হয়ে গেছে, তখন আপনার জানার বিবেচনার বিষয় আলাদা। তখন তাকে এটাকে বুঝতে হয় যে এটা একটা ক্রনিক ফিভার, ঠিক আছে, কোনো বিশেষ কারণে তার জ্বরটা হচ্ছে, এবং সেই বিশেষ কারণটা খোঁজার জন্য রোগীর পূর্ণাঙ্গ ইতিহাস কালেক্ট করতে হয়, ঠিক আছে। আর একটা হচ্ছে যে একজন এসে বললো যে আমি কালকে বৃষ্টিতে ভিজেছিলাম এই জন্য আমার জ্বর আসছে, বা পুকুরে গোসল করছি জ্বর আসছে, ঠিক আছে, এইটাও একটা পারিপার্শ্বিক কারণ। তো দুইটা পারিপার্শ্বিক কারণ নিশ্চয়ই এক না, নিশ্চয়ই আলাদা, তাই না? এই জন্য বিবেচনা পদ্ধতিও তখন সিদ্ধান্ত নিতে হয় এটা কি অ্যাকিউট না ক্রনিক। যখন আমরা দেখবো যে দীর্ঘদিন থেকে তার জ্বর আসে, সারে না, দীর্ঘ বছর জ্বর আসে, এই টাইমে আসে 1-1.5 মাস থাকে, প্রত্যেক বছরের জ্বর আসে তো 7 দিনের বেশি থাকার কথা না, ঠিক আছে, কিন্তু মানে 7 দিন পার হয়ে গেলেও 1 মাস 1.5 মাস থাকে, জ্বর সারে না, প্রত্যেক বছরে যদি এরকম হয় তখন আমরা বিবেচনা করি। বা অনেক কিছু, অনেকগুলো ফ্যাক্টর হতে পারে, অনেক ধরনের ফ্যাক্টর, এগুলো আস্তে আস্তে আমরা জানবো, ঠিক আছে। তাহলে সেগুলা কে খুঁজে বের করার জন্য আমাদেরকে এই কাজটা পারিপার্শ্বিক অবস্থা এবং রোগের ইতিহাসের মাধ্যমে তার মায়াজমটা বের করার জন্য চেষ্টা চালাইতে হয়। এছাড়া এই অনুসন্ধান কাজটা আমাদের কখন করতে হয়? যখন আমরা এই ক্রনিক রোগের অবস্থাটা করি, তখন আমাদের নিচের ফ্যাক্টর গুলো জানতে হয়, সেগুলো আমি বলতেছি। আর অ্যাকিউটের জন্য এত বেশি কিছু লাগে না, অ্যাকিউটের জন্য অল্প কিছু তথ্য নিলেই পাওয়া যায়, ঠিক আছে, অল্প কিছু তথ্য নিলেই পাওয়া যায়। যেরকম একজন রোগী এসে বলতে পারে যে আমার খুব জ্বর আসছে, আমার কারোর ভালো লাগতেছে, আমার কাছে কেউ আসবে না, যদিও সে, আপনি যদি তাকে ডাকে বা ফোন করে তাহলে বলবে যে আমার খুব হঠাৎ করে জ্বর আসছে, আমার মনে হচ্ছে যে আমি মারা যাব, ঠিক আছে, আমি কালকে সকাল 10টার সময় মারা যাব, সবাইকে ডাকো, ঠিক আছে, আমি খুব ভয় পাচ্ছি, আমার এইরকম লাগতেছে। এই আপনারা তখন ডাক্তার বুঝে ফেলে, এই গল্প কথা শুনে বুঝে ফেলে যে এই লোক অ্যাকিউট একটা ফিভার হয়েছে, ঠিক আছে। জিজ্ঞাসা করলে যে এটা কি প্রত্যেক বছরেই হয়? হ্যাঁ হয়, প্রত্যেক বছরে। থাকে কয়দিন? এই 2-3 দিন থাকে, 4-5 দিন থাকে। এই সামান্য কথাতে বোঝা যায় এটা একটা ফিভার। কেন জ্বরটা হলো? বললাম আমি কালকে রাত্রে মোটরসাইকেল চালায় বাসায় গেছি, ঠিক আছে, ডাক্তার বুঝলো যে এই ঠান্ডা বাতাসে তার জ্বরটা আসছে, সবকিছু মিলে অ্যাকোনাইট দিয়ে দিল, পরের দিন রোগী পুরোপুরা ভালো হয়ে গেছে, প্রায় অর্ধেক ভালো, ঠিক আছে। এই হচ্ছে অ্যাকিউট, ঠিক আছে। আর ক্রনিকের ক্ষেত্রে ব্যাপারটা আরো জটিল। এই জটিল ক্ষেত্রে যেটা হয় সেটা তাকে কি করতে হবে? এইখানে আসতেছে সুস্পষ্ট ধাতু প্রকৃতি। এই ধাতু প্রকৃতির বিষয়ে আমি কানের জন্য ওই দিন একটু রাগ করলাম যে ধাতু নিয়ে এত মাথা ঘামায় না। তিনি কি আছেন? আছি স্যার। আচ্ছা আচ্ছা, এখন তাহলে হানিম্যানের সাথে তো আমার ঝগড়া বেঁধে গেল, তাই না? যে উনি বলতেছেন 5 নাম্বার অ্যাফোরিজমে যে সুস্পষ্ট ধাতু প্রকৃতি। অ্যাকচুয়ালি আমি যেটা বোঝাতে চাইছি আপনাকে সেটা হচ্ছে ধাতু প্রকৃতি নিয়ে একটা মিসকনসেপ্ট আমাদের সমাজে প্রচলিত, মিসকনসেপ্ট। ধাতুগত চিকিৎসা নামে একটা মানে বারবার এই কথাটা এত হিউজ পরিমাণে শুনবেন, মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং সেই চিকিৎসা করতে যায় তারা এমন উদ্ভট বিষয়গুলো নিয়ে আসে যার সাথে হোমিওপ্যাথির কোনো সম্পর্কই নেই, ঠিক আছে। এই কারণে আমি মূলত আপনাকে ওই দিন নিষেধ করছিলাম যে ধাতু প্রকৃতি নিয়ে এত মাথা ঘামাবেন না, ঠিক আছে। আমরা পরে এই জিনিসটা জানবো আস্তে আস্তে। আজকে শুধু এটুকু বলি, ধাতু প্রকৃতিটা হচ্ছে একটা মানুষের ক্যারেক্টারিস্টিক, জন্মগতভাবে সেই লোকটা কেমন। এক কথায় যদি বলি জন্মগতভাবে লোকটা কেমন, জন্মগতভাবে লোকটা চিকনা, ঠিক আছে, জন্মগতভাবে লোকটা চিকনা, জন্মগতভাবেই তার পেটে কিছু সহ্য হয় না, জন্মগতভাবেই সে ঠান্ডা প্রভাব, ঠিক আছে, তার জন্মের থেকেই ঠান্ডা লাগে। অনেক সময় রোগীরা এসে বলে যে এই জন্ম থেকে ঠান্ডা সারে না, ঠিক আছে। এইগুলো আমাদের জানলে কি হয়? আমাদের জানলে সুবিধা হয় যে আমরা জানলাম যে তার উইক পয়েন্টটা কোথায়। এইটাই হচ্ছে ধাতু প্রকৃতি সম্পর্কে একটু জানা, ঠিক আছে। ধাতু প্রকৃতি সম্পর্কে একটু জানা। কেন নিষেধ করছিলাম? এই জন্য পারিপার্শ্বিক অবস্থায় মায়াজমের কারণে ধাতু প্রকৃতি চেঞ্জ হয়ে যায়, বুঝছেন।
একটা লোক একটা লোক বাংলাদেশ থেকে গেলে, বাংলাদেশ থেকে যেসব লোক বিদেশে যায় ও আরামে থাকে, দেখেন যে দেশে আসার পরে তার চেহারা চেঞ্জ হয়ে গেছে, মোটা হয়ে গেছে, স্বাস্থ্য ভালো হয়ে গেছে, দেখেন না? ঠিক আছে। অথবা আপনার যদি আপনাকে যদি এমন এক জায়গা, আপনাকে এমন একটা কাজ বা এমন এক জায়গায় দেওয়া হলো যেখানে আপনার খালি বসা আর খাওয়া ছাড়া কোনো কাজ নেই, দেখবেন যে আপনার পেট মেট মোটা হয়ে গেছে। তাই আপনার যখন এইরকম আপনার শরীরের মধ্যে বিক্রি, যেমন ক্যাপসিকাম নামে একটা ওষুধ আছে যেটা বলা হয় যে লোকে এই ক্যাপসিকামের রোগীরা মোটা থলথলে হয়। ক্যাপসিকাম দেখছেন না আপনারা, বাজারে পাওয়া যায় ক্যাপসিকাম, ঠিক আছে? ওই ক্যাপসিকাম দিয়েই ওষুধটা তৈরি হয় এবং ওই ক্যাপসিকামের অধিকাংশ রোগী ওই রকমই মোটা হয়, দেখা যাচ্ছে 100 কেজি ওজন, ঠিক আছে? তো এই লোকটা দেখা যাচ্ছে আগে ক্যাপসিকাম ছিল না, সে আগে পাতলা ছিল। এই মহিলাদের ক্ষেত্রে এটা খুব বেশি ঘটে, ঠিক আছে? যে একজন স্লিম দেখে বিয়ে করে নিয়ে আসছে, 20 বছর পরে দেখা যায় সেই বউটা হচ্ছে 100 কেজি ওজন হয়ে গেছে। কেন? এই সন্তানদের মায়ের পিঠে খাওয়াইতে যায়, খায় না, পরে সেটা নিজেই খায়, ঠিক আছে? রান্না করতে যায়, খায় হাতের গোড়ায়, বিভিন্ন জিনিস, খাবার জিনিসপাতি তার কাছেই থাকে, যেহেতু সে গৃহিণী, খাইতে খাইতে এমন মোটা হয়ে যায় যে পরে নিঃশ্বাস নিতে পারে না। আমাদের সমাজে এটা প্রচুর দেখা যায়, ঠিক আছে? তাহলে কি আমি বলবো যে সে ওই কনস্টিটিউশনের, ক্যাপসিকাম কনস্টিটিউশনের? এটা পরিবর্তিত হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে, বুঝছেন না? এই জন্য ধাতু প্রকৃতিটা নেওয়ার সময় খুব বিবেচনা করে নিতে হয়। হ্যাঁ, খুব বিবেচনা করে নিতে হয়, খুব সাবধানে থাকতে হয়। ধাতু প্রকৃতি এবং মায়াজম এই দুইটা বিষয় খুবই সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হয়। তবে ভয় পাওয়ার কিছু নেই, আমরা আস্তে আস্তে এগুলো নিয়ে জানবো। হ্যাঁ, তাহলে কি বলতেছেন এখানে? হ্যানিম্যান বলতেছেন যে ধাতু প্রকৃতি, আর একটা হচ্ছে মেন্টাল অ্যান্ড ইমোশনাল ক্যারেক্টার। মেন্টাল অ্যান্ড ইমোশনাল ক্যারেক্টার অর্থাৎ মানসিক এবং আবেগীয় অবস্থা সম্পর্কে ডাক্তারকে অনুসন্ধান করতে হয়। অর্থাৎ সেই ব্যক্তিটা মানসিক এবং আবেগীয় বিষয়গুলো কিন্তু একটা মানুষকে রিপ্রেজেন্ট করে। আমরা অনেক সময় বলি এই লোকটা খুব রাগী, এই লোকটা খুব জলি মাইন্ডের, এই লোকটা খুব কৃপণ, এই লোকটা খুব উদ্ভট টাইপের, এই লোকটা হচ্ছে বোহেমিয়ান, ঠিক আছে? আমরা বলি না এগুলা? এইগুলো হচ্ছে তার আবেগ এবং আপনার হচ্ছে মানসিক অবস্থাগুলা ইয়া করে, রিপ্রেজেন্ট করে। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। চিকিৎসা ক্ষেত্রে বলা চলে এটাকে, আপনার যখন আমরা রেপার্টরি বলি, আমরা যখন একটা ওষুধ খুঁজি তখন রোগীর মাইন্ডটাকে খুব বেশি করে প্রায়োরিটি দেওয়া হয়। হ্যাঁ, মাইন্ডটাকে খুব বেশি করে প্রায়োরিটি দেওয়া হয়। এই এমন প্রায়োরিটি দিতে যে আবার অনেকে মেথডই বের করে ফেলছে, মাইন্ড মেথড, কথা হচ্ছে। অর্থাৎ তারা 5 নাম্বার এভারেজমের একটা জায়গায় যে আটকায় গেছে, অর্গানের পরে যাইতে পারে নাই, ঠিক আছে? পরে যে হানিম্যান কি বলছেন সেগুলো তাদের মাথায় নেই, তারা একটা মেথড আবিষ্কার করে ফেলছে। হ্যাঁ, তারপরে আরেকটা হচ্ছে পেশাটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। একটা মানুষের পেশার সাথে রোগের অনেক সম্পর্ক আছে। যেরকম একজন আপনাকে ব্যাকবোনের ব্যথা নিয়ে আসলো, বলে যে আমার ব্যাকবোনে খুব ব্যথা হয়, ঠিক আছে? ব্যাকবোনে খুব ব্যথা হয়, তো এইটাই হচ্ছে তার দীর্ঘ বছর, কত বছর ধরে? বলে 10 বছর ধরে ব্যাকবোনে ব্যথা। এবার পেশার আপনি কি, কখনই ডাক্তারের মাথায় একটা প্রশ্ন আসে যে আপনি কি করেন, ঠিক আছে? তখন বলে যে আমি তো সারাদিন কম্পিউটারে কাজ করি, 20 বছর ধরে কম্পিউটারে কাজ করি। আর সারাদিন বেটা বসে থাকে, অথবা বলে যে চাকরি করি, অথবা বলে যে আমি ড্রাইভিং করি। অর্থাৎ দেখবেন যে তার কাজটাই হচ্ছে বসে থাকা। বসে থাকতে থাকতে সে ঝুঁকে বসে থাকতে থাকতে তার মেরুদণ্ড বাঁকা করে ফেলেছে। এখন সোজা হইতে গেলে তো ব্যথা লাগবেই। মেরুদণ্ড যে স্বাভাবিক অবস্থা, সেই স্বাভাবিক অবস্থা থেকে সে যখন বিচ্যুতি হয়ে গেছে তখন এটা একটা রোগ হয়ে গেছে। আপনারা দেখবেন যে মেরুদণ্ডের পিছনের দিকে কাটা কাটা থাকে। আপনি যখন সামনের দিকে বেশি প্রেসার দিয়ে ঝুঁকবেন তখন পিছনের দিকের কাটা যে অংশগুলো থাকে এই অংশগুলো একটু বড় হয়, ঠিক আছে? একটু একটু করে বড় হয়। এবার যখন সোজা হইতে যাবেন তখন দেখবেন যে খুব পিছনে ব্যথা লাগে বলতে ওই বৃদ্ধি পাওয়া অংশটা
আরেকটা মেরুদণ্ডের সঙ্গে টাইট হয়ে লাগার কারণে আপনার ব্যথা লাগতেছে, ডিফরমেশন তৈরি হয়। কথা হচ্ছে, এই জন্য পেশাটা খুব ইম্পর্টেন্ট। একজন বললো যে আমার খুব কাশি হয়, কাশি সারাই না, আপনি পরে দেখলেন যে সেই লোকটা রং মিস্ত্রির কাজ করে। ঠিক আছে, রঙের মধ্যে এক ধরনের রঙের যে কেমিক্যাল গুলো থাকে তার ভিতরে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আপনার হচ্ছে যেটাকে রেডিয়েশন আছে। এই রেডিয়েশন তারে ক্ষতি করছে, ফুসফুস নষ্ট করে দিচ্ছে হয়তোবা। এরকম নানান ঘটনা থাকতে পারে পেশার সঙ্গে। একজন কৃষক এসে বললো যে আমার পায়ে ঘাও, আপনার প্রফেশন জানার পরে দেখেন কৃষক, তার মানে তাকে প্রায় কাদা মাটি খাটতে হয়। ঠিক আছে, এইভাবে পেশার সাথে বহু সম্পর্ক আছে। হ্যাঁ, তারপরে জীবনযাত্রা ও অভ্যাস। জীবনযাত্রা অভ্যাস, একজন মানুষের জীবনযাত্রা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আপনার রোগের ক্ষেত্রে খুব কাজে লাগে। জীবনযাত্রা বলতে সে তার লাইফ স্টাইল, যেটাকে আমরা বলি অভ্যাস। একজন গরম ভাত ছাড়া তার সহ্যই হয় না, যদিও এগুলো ওষুধের মধ্যে আছে। গরম ভাত খাইতে খাইতে, এত গরম খাইতে খাইতে তার পেটে একটা আলসারের প্রবলেম তৈরি হয়ে গেছে। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, এক্সাক্ট এটাই হবে আমি বলতেছি না, হইতে পারে। ঠিক আছে, আপনি তখন ইনভেস্টিগেশন করতে করতে দেখলেন যে সে গরম ভাত, গরম চা, গরম পানি, সব গরম তার দরকার। ঠিক আছে, অথবা আপনি আপনি জীবনযাত্রা দেখলেন যে একজন আপনার ডাইন হাতের কবজিতে ব্যথা নিয়ে আসছে, যেটা বর্তমানে খুব বেশি পাওয়া যাচ্ছে। এই টাইপের পেশেন্ট, ডাইন হাতে বাম হাতের কবজিতে ব্যথা, এই কবজিতে ব্যথা, বুঝছেন, এলবো জয়েন্টে ব্যথা খুব বেশি পাওয়া যাচ্ছে। কেন জানেন আপনারা? ইদানিং প্রচুর, এবং বাচ্চাদেরও পাওয়া যাচ্ছে প্রচুর। কেউ বলতে পারেন অনুমান করে? স্যার মোবাইল বেশি ইউজ করার জন্য। রাইট, 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 এক্স্যাক্টলি রাইট। সারাদিন মোবাইল টিপতেছে, হাত একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে থাকতে থাকতে এবার সোজা করতে গেলে তার ব্যথা হয়ে যাচ্ছে। দীর্ঘদিন এই কাজ করতে করতে এক সময় তার নার্ভ তো, ওই যে কেন বললাম কেন হচ্ছে এটা, শরীর সবসময় চাই ঠিক করে রাখার জন্য, সে ঠিক রাখতে ব্যর্থ হয়ে যখন হওয়ার পরে সে ওই বেঠিক অবস্থাটাই ভারসাম্য রাখতে যায়, একটা ব্যথার সৃষ্টি করছে। ঠিক আছে, এবার আসছেন ডাক্তারের কাছে দৌড়ায় যে ডাক্তার সাহেব বাঁচান, আমার তো এই হাত গেল। কথা হচ্ছে, তাহলে কি এটা অভ্যাস না, জীবনযাত্রা না? জি স্যার। এরকম দেখা যাচ্ছে যে এখন আমাদের প্রচুর মানুষের চোখের প্রবলেম বেশি পাওয়া যাচ্ছে। নাম্বার 1 মোবাইল, নাম্বার 2 হচ্ছে কম্পিউটার, সারাদিন কম্পিউটারে কাজ করে। ঠিক আছে, বা সারা রাত জেগে থাকে। আরেকটা প্রবলেম বেশি পাওয়া যায়, পেটের সমস্যা। এবং এই যত মানুষের পেটের সমস্যা পাওয়া যায়, গ্যাসের সমস্যা, পেট ব্যথা, হ্যান ত্যান, আমি ইনভেস্টিগেশন করে দিচ্ছি অধিকাংশ মানুষের পেটের সমস্যার পিছনে কারণ হচ্ছে রাত জাগা, অতিরিক্ত রাত জাগে মানুষ। ঠিক আছে, তাহলে এগুলা কি পারিপার্শ্বিক এবং অভ্যাস না, জীবনযাত্রাতে ডাক্তারকে জানতে হয় জিনিসগুলা। এবং ওই যে রোগের ইতিহাস সংগ্রহের সময় এই জিনিসগুলা কালেক্ট করতে হয়। আপনি ঘুমান কখন, কেমন ঘুম হয়, ঘুম ফ্রেশ হয় কিনা, কতক্ষণ ঘুমান, এগুলো জানতে হয়। ঠিক আছে, তারপরে আর কি জানতে হয়, আর কি ইনভেস্টিগেট করতে হয়, সেটা হচ্ছে সামাজিক ও পারিবারিক সম্পর্ক। তার সামাজিক সম্পর্কটা কি, সমাজের বিভিন্ন কারণে মানুষের হচ্ছে। এই যে এখন অর্ধেকাংশ মানুষই সাইকিক বলা হয়, সাইকিক, খেপাইটে। ঠিক আছে, সাইকিক বা খেপাইটে মানুষ। প্রতিদিন আপনারা দেখবেন যে কোথাও না কোথাও মব সৃষ্টি হচ্ছে, হাজার হাজার লাখ লাখ মানুষ সেই মবে অংশগ্রহণ করছে, কেউ জানেই না যে আসলে তারা কেন আসছে এখানে। ঘটনা এরকম ঘটতেছে না আমাদের আশপাশে প্রতিনিয়ত? গতকালকে ব্রাহ্মণবাড়িয়াতে একজনকে ধর্ম অবমাননার করে কি নৃশংসতা চালাইছে। এটা কি আপনি আপনি কি বলবেন এই মানুষগুলো সুস্থ? প্রত্যেকটা অসুস্থ মানুষ। আরে বাবা, ধর্ম অবমাননার জন্য এই কাম হয়েছে, আপনি
কোরআন হাদিস থেকে একটা দেখাইতে পারবেন যে আল্লাহ রসুল এই কাম করছেন? নাম্বার 2, দেশে আইন আছে তো, আপনারা কেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হন নাই? হ্যাঁ, বলবেন যে আইনের ফাঁক গলে তার বেড়ে যায়। আরে বাবা, ধর্ম অবমাননা করছে তার জন্য তো আল্লাহ আছেন, কিন্তু দেশে আইন আছে। ঠিক আছে, না হলে আপনি ওইখানে বেশিরভাগ লোক জানেই না, হালে হাজার হাজার মোবাইল সবাই ভিডিও করতে গেছে। এই লোকগুলা পাগল, তারা এই খেপামি, এই জিনিস হলো পারিপার্শ্বিক অবস্থা আমাদের দেশের সিচুয়েশন এই লোকগুলারে সাইকিক করে ফেলছে। তারা তাদের বিচার বিবেচনা বুঝে আসলে ওই লোকটা ধর্ম অবমাননা করছে কিনা তার খোঁজও জানে না কেউ। একটা নির্দোষ লোক, আপনারা নির্দোষ একটা লোককে খালি হুসুক তুলে দেবেন রাস্তার মধ্যে, দেখবেন যে পরে ডেড। ঠিক আছে, এইগুলা কি স্বাভাবিক অবস্থা, সুস্থ মানুষের অবস্থা? এগুলাও একটা রোগ, মানসিক রোগ, সাইকিক। ঠিক আছে, তারপরে কি আরো আছে, আর একটা হচ্ছে কি, সেটা হচ্ছে সামাজিক অবস্থা। যুদ্ধ বিগ্রহগ্রস্ত দেশে এই টাইপের ঘটনাগুলো খুব বেশি ঘটে। আপনারা দেখবেন সিরিয়া, ইরাক, ইরান, আফগানিস্তান, এইসব জায়গায় একটা সময় এই টাইপের ঘটনা হিউজ ঘটছে। ঠিক আছে, মানসিক রোগ তৈরি হয়ে যায়। আচ্ছা, এরপরে আর কি আছে? ওই যে ওই দিন কবে যেন বললাম যে সারাদিন জামাই বউ ঝগড়া করে, ঘরের মধ্যে ছেলে মেয়ে ঝগড়া ঝাঁটি মারামারি চলতেছে, সারা পারিবারিক অশান্তি। ঠিক আছে, এইগুলার থেকেও রোগের উৎপত্তি হয়। এইসব ঘটনাও ডাক্তারকে জানতে হয়। একজন এসে বললো যে আমার মাথা ব্যথা সারেই না, আপনি ইনভেস্টিগেশন করে দেখবেন তার পরিবারে এমন অশান্তি চলে প্রতিদিন, তার অর্থের সমস্যা নাই, অর্থ করি সম্পদ সব ভালো আছে, কিন্তু তার পারিবারিক জীবনে হিউজ সমস্যা, প্রতিদিন জামাই বউ ঝগড়া করে। ঠিক আছে, তারপরে পোলাপান কথা শোনে না, বেয়ারা হয়ে গেছে। এই টাইপের অভিযোগগুলো যখন দেখবেন, ওই মাথা ব্যথার একটা কারণ, একটা কজ আপনি খুঁজে পাবেন। ঠিক আছে, তারপরে বয়সটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এনিম্যান বয়সের ব্যাপারেও তাকে জানতে বলছেন। বিশেষ করে আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, মহিলারা তাদের বয়স ঠিক মতো বলেন না। ঠিক আছে, ডাক্তারের কাছে এই কাম করতে গেলে কিন্তু রোগের ট্রিটমেন্ট ব্যাহত হতে পারে। আপনি এমন একটা রোগ নিয়ে গেছেন, ঠিক আছে, ডাক্তার টেস্ট করে আপনি বললেন যে আমার বয়স হচ্ছে 35, এবার ডাক্তার টেস্ট করে দেখলো আপনার মনোপোজ বলে একটা বিষয় আছে মহিলাদের। ঠিক আছে, আপনার মনোপোজ হয়ে গেছে। এখন মনোপোজ তো 45-এর আগে হয় না, 45-50, আপনার 35 বয়সে মনোপোজ কিভাবে হলো? ডাক্তার তাজ্জব হয়ে যাবে না? তাজ্জব হয়ে যাবে। এটা তখন আপনার ভুল ট্রিটমেন্ট হওয়াটা খুবই স্বাভাবিক। এরকম আরো অনেক ফ্যাক্টর আছে, ফরেনসিক্স এ প্রচুর কাজে লাগে সঠিক। ঠিক আছে, আচ্ছা, আরেকটা হচ্ছে যৌন অভ্যাস ও ক্রিয়া, অর্থাৎ তার যৌন সম্পর্ক, যৌনতা বিষয়ে তার মানসিক অবস্থা এবং তার কার্যকলাপ কি, এই বিষয়ে ডাক্তারকে জানতে হয়। ইদানিং একটা রোগী, আপনারা সবাই ডাক্তার, এখানে কিন্তু আমাদের অনেক সময় নেকেডলি কথা বলতে হয়। ডাক্তার হতে আসছেন, এই জন্য মানুষ সম্পর্কে জানার চেষ্টা করবেন, রোগের ব্যাপারে বোঝার চেষ্টা করবেন, আদারওয়াইজ নিবেন না কোনো জিনিস। ঠিক আছে, কারণ আপনাকে মানুষ সম্পর্কে জানতে হবে। এটা আজকে আপনাদের প্রথম একটা সবক দিলাম। এটা কলেজেও আপনারা এই বিষয়টা ফলো করবেন, যে খুব নেকেডলি স্যাররা কথা বলবে। ঠিক আছে, নেকেড ছবি আপনাদের সামনে উপস্থাপন করতে হতে পারে ডাক্তার এই স্যারদের কলেজে বা বইপত্রে। এটা আপনারা অন আদারওয়াইজ নেবেন না, এটা হচ্ছে ডাক্তার হিসাবে আপনারা নেবেন, আপনাকে জানতে হবে এটা। একজন ভালো গাইনি ডাক্তার যদি তার মহিলাদের যৌনাঙ্গের ব্যাপারে পরিপূর্ণ ধারণা না থাকে, ও তো বেশিরভাগ শিশু জন্ম দিতে যায়, তার কাছে যারা যাবে বেশিরভাগই মারা যাবে শিশু, তাই না? এই জন্য জানতে হয়। মানুষের যৌন সম্পর্কের কারণেই সেই
আপনার কাছে হাস্যকর বিষয় হয়ে যায়, কিন্তু ফ্যাক্ট, রাইট ফ্যাক্ট। এই সম্পর্কের কারণেই, ঠিক আছে, দুনিয়ায় আসতে হয়েছে জান্নাত থেকে, এই একটা ঝামেলার কারণে, বুঝছেন না? আর আপনার রোগ হবে না এটা নিয়ে, এর ব্যাপারে রোগ সম্পর্কিত থাকবেন, এটা হইতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। এবং আমাদের কাছে বর্তমানে যেসব রোগী আসে, এটা মহামারীর মতো হয়ে গেছে। যৌন রোগের রোগী, মহিলা পুরুষ, আয় রে বাপ রে বাপ, মানে আনবিলিভেবল, আনবিলিভেবল, ভাবতেই পারবেন না। আপনারা এখন পর্যন্ত ভাবতেই পারবেন না যে এই যে দেখবেন যে ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, ডিভোর্স বেশি হচ্ছে, এর ভিতরে একটা বড় ফ্যাক্ট হচ্ছে এই রোগ। কথা বুঝছেন? এই জন্য এটাকে জানতে হয় ডাক্তারকে, ঠিক আছে? মনে হয় মনে হয় যে আমাদের কাছে এমন কোনো দিন নাই যে 2-4টা এই টাইপের রোগী ফোন দেয় না। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা জিনিস, মায়াজম গুলো প্রত্যেকটাই যৌন সম্পর্কের সাথে সম্পর্কিত। খুব ইন্টারেস্টিং ব্যাপার। সোরা, ঠিক আছে, সোরাকে বলে চুলকানি। এই চুলকানি প্রথম শুরু হয়েছিল হচ্ছে জান্নাতে, ঠিক আছে? এটা দুনিয়ায় আসছে, এটা গভীর আলোচনা পরে আর একদিন বল। সোরা, সোরা মায়াজম, এই জন্য বলা হয় কোনো মানুষই সোরা মায়াজম মুক্ত নয়, ঠিক আছে? একটা মিনিট। হ্যাঁ, যেটা বলছিলাম, যে এইভাবে প্রত্যেকটা মায়াজম কিন্তু সম্পর্কিত কিসের সাথে? যৌন সম্পর্কের সাথে সম্পর্কিত। প্রত্যেকটা মায়াজমেরই সম্পর্ক আছে। বিশেষ করে হ্যানিম্যান যেগুলো বলছে, সোরা, সাইকোসিস, সিফিলিস, কথা বুঝছেন? প্রত্যেকটার সাথেই যৌন সম্পর্কের মানে বিষয়ের সম্পৃক্ততা আছে। এই কারণে এই বিষয়গুলো ডাক্তারকে অবশ্যই ইনভেস্টিগেট করতে হয়, কথা হচ্ছে। তারপরে হ্যানিম্যান বলছে এক্সেট্রা। শুধু এই বিষয়গুলোই না, আমি যেই 7টা পয়েন্ট বললাম, নটে 7টা পয়েন্ট, ঠিক আছে? তারপরে হ্যানিম্যান শেষের দিকে, অ্যাফোরিজমের শেষের দিকে দেখেন বলা আছে এক্সেট্রা। এই বইতে কি অনুবাদ আছে দেখি একটু, আমি একটা মিনিট, আমি তো অন্য অনুবাদ দেখে পড়তেছি। 6 নম্বর, মানে অন্য বই দেখে বলতেছি। ওইটা আপনাদেরকে আমি ওই বইটা দিতে পারি নাই এই কারণে যে ওটার কোনো অনুবাদ বাংলাদেশে নাই। সায়েন্স স্যার করতেছেন, সময় লাগবে, ঠিক আছে? ওই অন্যভাবে লিখছে, আর টু বি টেকেন ইনটু কনসিডারেশন, ঠিক আছে? এবং পারিপার্শ্বিক আরো বহু ফ্যাক্টর থাকতে পারে। এখনকার যুগটা হচ্ছে পারমাণবিক যুগ, এখনকার যুগটা হচ্ছে ন্যানো টেকনোলজির যুগ। এই জন্য হ্যানিম্যান ওইটারে শেষ করে দেন নাই, লাস্টে এক্সেট্রা রেখে দিচ্ছে যে আরো অনেক কোনো কারণ থাকতে পারে। যখন আমরা এখন নেওয়ার সময় যে টিকার ইনফরমেশন নেই, যে আপনার টিকা দেওয়া হয়েছিল কিনা, এই এই কোভিড এর টিকা দেওয়ার পরে আপনার কি কেমন আছেন, এই তথ্যগুলো আমরা নেই, ঠিক আছে? আরো অনেক কিছু নেই, ঠিক আছে? লাস্টে যে এই অ্যাফোরিজমের শেষে যে হ্যানিম্যান কি বলতেছেন, যে এই বিষয়গুলো, সরি, এটাই তো শেষ, এই বিষয়গুলো কি করে একজন চিকিৎসককে এই তথ্যগুলো নিয়ে তারপরে চিন্তা ভাবনা করে আগাইতে হয়, কথা বুঝছেন? এই সমস্ত তথ্য সংগ্রহ করে চিন্তা ভাবনা করে তারপরে চিকিৎসককে আগাইতে হয়, বিশেষ করে অ্যাকিউটের ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা, আর ক্রনিকের ক্ষেত্রে যে পয়েন্টগুলো আলোচনা করলাম এইগুলো, প্লাস মায়াজম। ওকে, 5 নম্বর অ্যাফোরিজমটা কি ক্লিয়ার আপনাদের কাছে?
জি স্যার। স্যার। তাহলে অ্যাফোরিজমটা পড়তে ছোট, কিন্তু এটা বুঝতে গেলে আরো সব আলোচনা তো আমি করতে পারলাম না। কেন করতে পারলাম না? প্রথমেই এই আলোচনাগুলো করা যাবে না। হ্যানিম্যান জেনে বুঝেই করেন নাই, আমারও এত পণ্ডিতি করা ঠিক হবে না। হ্যানিম্যানের থেকে একটা বুঝলেই হোমিওপ্যাথি শেষ। ঠিক আছে? হ্যানিম্যান যখন যেটা আলোচনা করছেন সেই সময় আমরা এটা আলোচনা করবো। যখন মায়াজমের আলোচনা করছেন, যখন যখন কনস্টিটিউশন মানে ধাতু নিয়ে আলোচনা করছেন, তখন আমরা সেসব জায়গায় যা আরো বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে? তাহলে এই অ্যাফোরিজমটা হ্যানিম্যান কি বুঝাইতে চাইলেন? সেটা হচ্ছে রোগের ব্যাপারে একজন ডাক্তারের ফাইন্ডিংসটা কেমন হওয়া উচিত। তাহলে কি আপনার মনে হয় যে আপনি যাবেন, 2-4টা কথা শুনবেন, আর রোগীর মুখে 2 ফোঁটা ওষুধ খাওয়ায় বাড়ি পাঠিয়ে দিবেন? বিশেষ করে ক্রনিক রোগের ক্ষেত্রে ইজ ইট পসিবল? না স্যার, কখনোই সম্ভব না। এবং এই এই কাজটাই আমাদের সমাজে প্রচলিত চলতেছে। কেন আমরা হোমিও ডাইজেস্ট আপনাদেরকে ইনভাইট করেছি, এবং আমাদের মোটো, আমাদের হোমিও ডাইজেস্টের মোটো, মোটো বলতে স্লোগান কি জানেন? প্রকৃত ধারার হোমিওপ্যাথি চর্চায় আমাদের অভিযাত্রা। ঠিক আছে? আপনাদেরকে, আপনাদের পিছনে আমাদের শ্রম দেওয়ার পিছনে মেইন কারণ হচ্ছে মূলত এইটা, যেন আপনারা সঠিক হোমিওপ্যাথিটা বোঝার চেষ্টা করেন, সঠিক হোমিওপ্যাথিটা জানেন, বোঝেন, শেখেন। এটা না হলে ওই সবাই মিলে চক্রান্ত করে বলতেছে ডাক্তার লিখতে পারবা না, যদিও এখন আর এই ঝামেলাটা নাই, কিন্তু ডাক্তার লিখতে পারবেন, কিন্তু জনগণের মায়ের পিঠ থেকে ঠেকাতে পারবেন না ভবিষ্যতে। ঠিক আছে? যদি সঠিক হোমিওপ্যাথিটা না জানেন। আমেরিকা থেকে, আমেরিকার একসময় হোমিওপ্যাথির জয় জয়কার ছিল, জয় জয়কার। ডাক্তারের কাছে যাচ্ছি বললেই মানুষ মনে করতো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাচ্ছে। হাসপাতালে যাচ্ছি মনে করলেই বললেই কেউ মনে করতো যে সে একটা হোমিওপ্যাথি হাসপাতালে যাচ্ছে। সেখানে এখন হোমিওপ্যাথি হাসপাতাল, ইউনিভার্সিটিটাই যে কত কয়েক বছর আগে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে? হোমিওপ্যাথি নিষিদ্ধ না, বাট রেস্ট্রিক্টেড। এত পাওয়ারের বেশি ওষুধ ব্যবহার করা যাবে না, হ্যান ত্যান বহু রেস্ট্রিকশন আছে, যেটাকে বলা হয়তো হোমিওপ্যাথির মক্কা। ঠিক আছে? সেই জায়গায় এখন হোমিওপ্যাথি রেস্ট্রিক্টেড হয়ে গেছে, কারণ এই ডাক্তারের হোমিওপ্যাথি চর্চার কারণে। আর কোনো কারণ নাই। আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা আমাদের দেশে হোমিওপ্যাথিটাকে বাঁচানোর চেষ্টা করি, এবং আপনারাই হবেন সেই আমাদের এই প্রচেষ্টার ফসল। ঠিক আছে? আপনাদের কাছে যখন মানুষ এসে হেসে খেলে আরোগ্য হবে, মানুষ যখন ভালো হবে আপনাদের কাছে এসে, তখন মানুষ বুঝবে না হোমিওপ্যাথি আসলেই ভালো। তো যাই হোক, আজকে আমি আর আগাইতে পারলাম না, কারণ যে পরিমাণে হাই থটের আলোচনা ছিল, এগুলো হজম করতে গেলে একটু আবার স্টাডি করতে হবে। আমার এই ভিডিওটা দিয়ে দিব, আমার গত 2 দিনের ভিডিওটা দেওয়া হয়নি। ঠিক আছে? এগুলো একবারে দিয়ে দিব, আপনারা এই ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে? এবং আগামী সোমবার আবার একটা ক্লাসে দেখা হবে, সেটা হচ্ছে আমাদের বেসিক প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি, এই বইটার যে প্রথম অধ্যায়, সেটা আমরা শেষ করে আরেকটা বই ধরবো। এই বইটার আমরা পরে ধরবো আবার। ঠিক আছে? বেসিক প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি নিয়ে যে ক্লাসটা হবে, সেই ক্লাসে আবার সোমবার দেখা হবে আশা করি, ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে। আর ক্লাসে সবাইকে আমি সবসময় স্বাগত জানাবো, এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকেও এখানে ইনক্লুড করার জন্য আমি বলবো আর কি। আপনারা এই কাজটা একটু করার চেষ্টা করবেন। কেন? রিজন আপনাদেরকে বলা হয়েছে, আমরা কি চাই। ঠিক আছে? আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য একদম কাচের মতো স্বচ্ছ, এখানে কোনো গোপনীয়তা নাই। ঠিক আছে? এই আর কি। তো সবাই ভালো থাকেন, এবং যদি ক্লাসের বিষয়ে স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে, আমি 5 মিনিট সময় দিব, আর হাত তুলে প্রশ্ন করবেন।
জি, নাজমুল হাসান বলেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। স্যার আপনি যে বললেন ওই যে ধাতুর যে বিষয়টা, এটা একটু স্যার কাইন্ডলি যদি একটু না, যেটা বললেন যে জন্মের সময় যে চিকন চাকনা হয়ে উম, হয়, কিন্তু তারপরে দেখা গেছে যে পরে আমি বলছি মোটা হয়ে যায়। ধাতু প্রকৃতি মায়াজম এগুলো পরিবর্তন হয়ে যায় অনেক সময়, ঠিক আছে? এই জন্য একদম ফার্স্টেই 100% ধাতুটা বিবেচনা করে নেওয়াটা বিপজ্জনক হয়ে দাঁড়ায় অনেক সময়। কথা বুঝছেন? জি স্যার। এইটা বোঝাতে চাইছি। এই জন্যই যারা ধাতুগত চিকিৎসা নিয়ে কথা বলে তাদের কথা বলি। ধাতুগত চিকিৎসা করাটা মানে এটা আরো জানতে পারবেন ভবিষ্যতে, এগুলো লেয়ার বলে, হ্যাঁ? মানুষ চিকিৎসাহীন ভুল চিকিৎসার কারণে রোগের লেয়ার তৈরি হয়, স্তর তৈরি হয়। যেমন ধুলাবালি পড়ে না টেবিলের উপরে, যদি পরিষ্কার ঠিক মতো না করা হয়, ঠিক আছে? এরকম স্তর তৈরি হয়, যেই স্তরটা সবসময় এক ঘষা দিলেই যায় না। বাড়িতে যখন রং করে তখন দেখবেন একবার রং করলে বাড়ির রং হয় না, ঠিক আছে? একাধিকবার স্তর দিতে হয় রঙের, এরকম প্রলেপ দিতে হয়, এইভাবে রোগেরও স্তর পড়ে, ঠিক আছে? এই স্তর পড়তে পড়তে ধাতুটা অনেক সময় পরিবর্তন হয়ে যায়, ঢাকা পড়ে যায়। এই জন্য প্রথমেই ধাতুগত চিকিৎসা করাটা টাফ হয়ে যায়, হ্যাঁ? কিন্তু হ্যানিম্যান তারপরেও এটার ইনভেস্টিগেশন করতে বলছেন। ইনভেস্টিগেশন করতে বলার মানে এই না যে আপনি ওইখান থেকেই শুরু করবেন। উনি তো বহুত জিনিস ইনভেস্টিগেশন করতে বলছেন। আপনার কি সবগুলাই ওই সময় কাজে লাগবে? পরে কাজে লাগবে, ঠিক আছে? ওকে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আশা করি পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সালাম আলাইকুম।